নমস্কার, ঘরে বাইরে ব্লগের পরবর্তী পর্বে আপনাদের সকলকে স্বাগত। এর আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের ফিফি আইল্যান্ড ঘুরে দেখার গল্প। এই আইটিনারির মধ্যে ছিল আমাদের মায়া বে ভ্রমণ এবং তারই আশেপাশের বেশ কিছু দ্বীপে ঘুরে বেড়ানোর গল্প। সেদিন দুপুরবেলা ফিফি আইল্যান্ড থেকে বেরিয়ে পৌঁছানোর কথা ছিল ক্র্যাবিতে, তাই এক অলস সকাল কাটাতে কাটাতে বাইরের প্রকৃতি উপভোগ করছিলাম। আগের দিনই মোটামুটি আমরা আমাদের সব গোছগাছ কমপ্লিট করে রেখেছিলাম, যাতে সকালে উঠলে খুব বেশি চাপ না থাকে। বেশ কিছুক্ষণ সময় আমরা হোটেল রুমে অতিবাহিত করার পর ধীরে ধীরে তৈরি হচ্ছিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। ফিফি আইল্যান্ড থেকে চেক আউট হতে তখন হাতে অনেকটা সময় ছিল, তাই হোটেলের বাইরের বিচটি একটু ঘুরে ফিরে দেখছিলাম। এখানে বাইরের বিচটি দোলনা, চেয়ার, ক্যাফে এবং নানান রকম জিনিস দিয়ে খুব সুন্দর করে সাজানো, তাই এখানে বসে চারপাশটা দেখতে বেশ ভালোই লাগছিল। এই যে সামনে হোয়াইট স্যান্ড বিচ আর তার ঠিক সামনে অদূর প্রসারিত এই নীল জল আজও আমার স্মৃতিতে বারবার ফিরে আসে। এখানে বসে বেশ কিছুক্ষণ সময় নিজের সঙ্গে নিজে কাটাতে লাগলাম, আর অভিজিৎ তখন গেছিল চেক আউটের বিভিন্ন রকমের ফর্মালিটিস পূরণ করতে। একা একা এখানে ঘুরতে ঘুরতে দেখছিলাম বিদেশিরা খুব পছন্দ করেন এই রোদের মধ্যে বসে রোদ পোহাতে। হয়তো তাদের ক্ষেত্রে সেটা খুবই ভালো, তবে থাইল্যান্ডে ঘুরে আমার যা পরিমাণ ট্যান পড়েছিল এই বিষয়টিকে আমি বেশ ভয়ই পাই। এই যে অভিজিতের চেক আউটের ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেছে, তাই বলে ও একটু এই দোলনায় ঝুলে নিচ্ছিল। কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে আমরা আবার ফিরে গেলাম আমাদের হোটেলের দিকে। এবার আর দেরি না করে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে এলাম আমাদের ক্র্যাবি যাত্রার উদ্দেশ্যে। মাঝে একটি দোকান থেকে আমরা ম্যাঙ্গো জুস খেয়েছিলাম, তবে এই ম্যাঙ্গো জুস আমাদের খাওয়া থাইল্যান্ডের সেরা ম্যাঙ্গো জুস। আপনারাও কখনো থাইল্যান্ডে গেলে এখানকার ম্যাঙ্গো জুস ট্রাই করে দেখতে পারেন, আপনাদের অবশ্যই পছন্দ হবে। দেখলেন আমাদের চোখ মুখের অবস্থা? থাইল্যান্ডে পৌঁছে শারীরিক অসুস্থতা আর এই রোদে ঘুরে ঘুরে আমাদের চোখে মুখে বীভৎস রকমের ট্যান পড়ে গেছে। জানি না কলকাতা ফিরে কবের মধ্যে এই অবস্থা থেকে উন্নতি হবে। তবে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার বিনিময়ে যদি চোখে মুখে ট্যান ফেলতে হয়, তবে এই ট্যান ফেলতে আমি বারবার রাজি। এই যে আমরা চলে এসেছি পিয়ারে, এখান থেকেই আমাদের বোট ছাড়বে। আমরা আমাদের লাগেজপত্র নিয়ে অপেক্ষা করছিলাম আমাদের বোটের উদ্দেশ্যে, যে বোটটি আমাদের নিয়ে যাবে ক্র্যাবির পিয়ারে। ফিফি আইল্যান্ডের পিয়ারটি অন্যান্য আইল্যান্ডের তুলনায় বেশ ছোট, তবে এখান থেকে বড় জাহাজ, স্পিড বোট, লং টেল বোট সবেতে করেই যাত্রাপথের সুযোগ সুবিধা আছে। আমরা নিয়েছিলাম স্পিড বোট, কারণ এই স্পিড বোটে যাতায়াত করতে খানিকটা কম সময় লাগে। আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম ক্র্যাবির পিয়ারে। সত্যি কথা বলতে স্পিড বোটে যাত্রা করতে আমার বেশ ভয়ই লেগেছিল প্রথমে, কারণ আমি এর আগে ইউটিউবে অনেককেই দেখেছি স্পিড বোটে যাত্রা করার ফলে নানান রকমের শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে। আর আমারও যেহেতু একটু মোশন সিকনেস আছে, তাই জন্য বেশ ভয়েই ছিলাম। তবে সত্যি বলতে এতবার স্পিড বোটে চড়েছি, কিন্তু সৌভাগ্যবশত একবারও অসুস্থ হইনি। আমাদের ট্রিপের মধ্যে ইনক্লুডেড ছিল আমাদের গাড়িও। এখান থেকে একটি গাড়ি আমাদের সোজা নিয়ে যাবে আমাদের রিসর্ট অবধি। ক্র্যাবির পিয়ারে নেমে এই গাড়িটি আমাদের জন্য অপেক্ষা করছিল বলে আমরা দেখতে পেলাম। এই গাড়িটিতে চড়ে বসলাম এবং এই গাড়িটি আমাদেরকে নিয়ে গেল ক্র্যাবির সুন্দর সমুদ্রের পাশের রাস্তা ধরে সোজা আমাদের হোটেল অবধি। গাড়িতে বসার পর ক্র্যাবির সুন্দর সবুজে মোড়া রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে। এই যে এটি হলো ক্র্যাবির সমুদ্র। এখানে ব্যবস্থাটি বেশ সুন্দর। বাঁদিকে মানে রাস্তার বাঁদিকে বড় বড় রিসর্ট, মাঝে সুন্দর চওড়া রাস্তা, আর ডান দিকে হচ্ছে এই সুন্দর নীল সমুদ্র। দূরে একটা দুটো ছোটখাটো পাহাড়ও দেখতে পাওয়া যায়। এই রাস্তা ধরে যেতে যেতে যত এগোচ্ছিলাম তত মনটা যেন খারাপ হয়ে আসছিল, কারণ আর মাত্র 2 দিন আবার ফিরে যেতে হবে নিজের দৈনিক জীবনে। সেই আবার পুরনো কাজ কর্ম, অফিস এবং ঘরের যাবতীয় কাজ। আর হবে না এই সুন্দর সুন্দর জায়গাগুলো দেখা।
তবে আমি মুহূর্তে বাঁচতে বিশ্বাসী, তাই ভাবলাম আর যে 2টি দিন হাতে আছে সেই 2টি দিন চুটিয়ে আনন্দ করে নিই। সমুদ্র দেখতে দেখতে পৌঁছে গেলাম রিসর্টের কাছে। এটি হলো আওনাং প্রিন্স ভিলি ভিলা রিসর্ট। আমরা এখানে এসে আওনাংয়ে উঠেছিলাম এবং সেখানে এই রিসর্টটি আমরা বুক করেছিলাম। এই রিসর্টটি বুক করার পেছনে বেশ কিছু কারণ ছিল, যেগুলি আমি পরে জানাবো। তবে এসেই চেক ইন করার নানা রকম ফর্মালিটিস আমরা শুরু করে দিলাম। এই রিসর্টটিতে ঢুকেই দেখেছিলাম একটি ক্যাফে মতো রয়েছে, সেখানেই আমাদের বসার ব্যবস্থা করে দিয়েছিলেন হোটেলের কর্মচারীরা এবং সেখানে অপেক্ষা করতে করতেই চারপাশটা বেশ সুন্দর করে ঘুরে দেখছিলাম। আমরা সেখানে পৌঁছাতেই আমাদেরকে স্বাগত জানানো হয়েছিল একটি ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে। এই ওয়েলকাম ড্রিঙ্কটি আমাদের বেশ ভালো লেগেছিল এবং এটি বেশ নতুনত্ব ছিল। যতদূর আমার মনে পড়ছে এটি কোনো রকম বেরি অথবা গ্রেপসের জুস ছিল, তবে বেশ সুস্বাদু ছিল। এই গরমের মধ্যে বাইরে থেকে এসে এটি যদি রোজ পেতাম তাহলে বেশ ভালো হতো। এখান থেকে ওয়েলকাম ড্রিঙ্কটি পান করে আমরা অপেক্ষা করছিলাম আমাদের চেক ইন করার সময় কখন আসবে তার জন্য। তো এটাই আমাদের আগামী 3 দিনের ঠাই। এখান থেকে তারপর সোজা নিজের বাড়ি। তো এই হচ্ছে আমাদের ক্র্যাবির হোটেল। এখানে একটা বেসিন এরিয়া আছে, এখানে সাজগোজ করা যাবে, বাট খুব অন্ধকার এই জায়গাটায়। আলো ফালো জ্বলে নাকি। ওকে, এটা হচ্ছে শাওয়ার এরিয়া। এখানে একটা বাথটাব আছে, ঠিকঠাক একদম সাইজ বাথরুমে। এটা একটা ওয়ার্ডরোব মতো দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের বেড। এখানে বিশেষ সাজসজ্জা করা হয়েছে। আলোগুলো জ্বালা না। ও, এখানে আমার একটা মিরর সেটআপ আছে আবার। থ্যাঙ্ক গড। ভাবছিলাম সাজুগুজু কোথায় করবো। একটা টিভি আছে, টিভির নিচে একটা মিনি বার মতো আছে। মিনি বার না, ওই ফ্রিজ আছে। ফ্রিজ আছে। সুন্দর সাজানো জিনিসটা। এখানে একটা সোফা সেটআপ দেওয়া আছে, এখানে একটা বসার জায়গা দেওয়া আছে। আর এইটা হচ্ছে সবচেয়ে ইউনিক। এখান থেকে আমাদের পুল অ্যাক্সেস আছে। এটা আমাদের প্রাইভেট পুল ভিলা। তো এখানটায় তিনটে রুমের আলাদা একসাথে একটা পুলের অ্যাক্সেস আছে, ছোট মতো। এরপর একটু ফ্রেশন আপ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম রাইলি বিচের উদ্দেশ্যে। বাইরে থেকে আমি বলেছিলাম না আমাদের এই হোটেলটা চুজ করার পিছনে কিছু কারণ ছিল। তার মধ্যে একটি বড় কারণ হলো আমাদের হোটেল থেকে সবকিছুই খুব কাছে। ঠিক হোটেলের সামনেই পাওয়া যাচ্ছিল ছোট ছোট টোটোর স্ট্যান্ড, আর তার ঠিক সামনেই ছিল টিকিট কাউন্টার, যেখান থেকে টিকিট কেটে সোজা রওনা দেওয়া যাবে রাইলি বিচ বা অন্যান্য আইল্যান্ডের উদ্দেশ্যে। তো আমরা সেখান থেকে বেরিয়েই সামনের এই বিচটিতে এসে খবর নিলাম যে কিভাবে রাইলি বিচ যাওয়া যায়। সেখান থেকেই জানতে পারলাম সেই টিকিট কাউন্টারটির কথা। এরপর আমরা টিকিট কাউন্টারে গিয়ে লাইন দিয়ে দুজনের জন্য 2টি টিকিট কেটে ফেললাম। এখানে রেইলি বিচের উদ্দেশ্যে একটিবার নৌকার ফেয়ার ছিল পার হেড 100 ভাট করে। আমরা সেখান থেকে 2টি টিকিট নিয়ে রওনা দিলাম সেই সমস্ত ফেরির উদ্দেশ্যে যেগুলো রাইলি বিচে যাবে। এটি হলো আমাদের টিকিট ক্র্যাবি থেকে রাইলি বিচে যাওয়ার জন্য। দুজনেই চেপে বসলাম লং টেইল বোটে। সত্যি বলতে থাইল্যান্ডের আবহাওয়া যতই গরম প্রকৃতির হোক না কেন, এখানের ফেরির যাত্রা এক অন্যরকম অনুভূতি। এখানে এই ফেরিতে করে এতবার যাত্রা করেছি, সত্যি বলছি কখনোই আমাদের মারাত্মক গরম অনুভব হয়নি। থাইল্যান্ডের বিখ্যাত লং টেইল বোটে চড়ে এই সমুদ্রের নীল জলরাশির বুক ভেদ করে আমরা এগিয়ে চললাম রাইলি বিচের উদ্দেশ্যে।
রাইলে বিচটি অন্যান্য আইসোলেটেড বিচের মতো একেবারেই নয়। এখানে প্রচুর মানুষজন রোজ এসে উপস্থিত হয়। এই জায়গাটি বেশ সুন্দর এবং স্নানের উপযোগী। অনেক দূর দূর থেকে মানুষ এসে এই বিচে সমুদ্র স্নান করে। এছাড়াও বিচের থেকে একটু দূরের ছিল অনেক রকমের রেস্তোরাঁ, অনেক রকমের হোটেল এবং এখানে বেশ কিছু টুকটাক অ্যাক্টিভিটিস ছিল, যেমন কায়াকিং। এখানে নেমে নিজেকে যেন খুবই স্বাধীন বলে মনে হচ্ছিল। এত বড় বিচ, চারিদিকটা ঘুরে ফিরে আমরা দেখছিলাম, তবে বিশেষ কিছু এক্সপ্লোর করার মতো এখানে আমি খুঁজে পাইনি। অন্যান্য ভিডিওতে আমি দেখেছিলাম রাইলে বিচ থেকে সানসেটটা দেখতে বেশ ভালো লাগে। এটাই আমাদের সেদিনের আইটিনারির একমাত্র উপকরণ ছিল। সেখানে সানসেট দেখতে হলে বেশ অনেকক্ষণ অপেক্ষা করতে হতো, তাই আমরা ঠিক করলাম সেখান থেকে আবার বোট নিয়ে আমরা রাস্তায় যেতে যেতে সানসেটটি উপভোগ করব। ওই যে দূরে দেখা যাচ্ছে সূর্যমশাই ডুবতে চলেছেন। এই সময়টা আমরা বেশ উপভোগ করেছি। এরপর হোটেলে ফিরে এসে একটু ফ্রেশন আপ হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে। এই নতুন গন্তব্যের গল্প আবার শেয়ার করব আমাদের পরবর্তী পর্বে। হ্যাঁ, জানি কিছুটা সময় লাগছে, দুজনের ব্যস্ততার মাঝেই আমরা এই ব্লগগুলি তৈরি করেছি। আশা করছি সেগুলি আপনাদের পছন্দ হবে এবং তার সাথেই চেয়ে নিচ্ছি একটু অতিরিক্ত সময়। খুব শীঘ্রই নতুন পর্ব নিয়ে আমরা উপস্থিত হব আমাদের এই চ্যানেলে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই আবার দেখা হচ্ছে।